আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি যে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে তা গোপালগঞ্জের নজিরবিহীন হামলার ঘটনার মধ্য দিয়ে আরো স্পষ্ট হয়েছে। এই ঘটনা দেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে যখন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর গঠিত একটি নতুন রাজনৈতিক দল হিসাবে গোপালগঞ্জের মতো একটি প্রতীকী স্থানে এমন একটি হামলার ঘটনা থেকে তাদের আসলে কি লাভ হলো। এই ঘটনার মধ্য দিয়ে এনসিপি অত্যন্ত দ্রুততার সাথে জাতীয় রাজনৈতিক পরিমণ্ডলে নিজেদের পরিচিতি তুলে ধরতে সক্ষম হয়েছে, যদিও তারা আগে থেকেই জাতীয় রাজনীতির কেন্দ্রে রয়েছে। তবে একটি নতুন দল হিসাবে গোপালগঞ্জে তাদের কর্মসূচিতে হামলার শিকার হওয়া সত্ত্বেও মাঠে টিকে থাকার যে দৃঢ়তা তারা দেখিয়েছে তা তাদের সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। এটি প্রমাণ করে যে এনসিপি যে কোনো প্রতিকূলতা সত্ত্বেও তাদের কার্যক্রম চালিয়ে যেতে প্রস্তুত। এই হামলার তীব্রতা অন্যান্য শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোকে এনসিপির পাশে দাঁড়াতেও কিন্তু বাধ্য করেছে। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পতনের জন্য যারা একসময় ঐক্যবদ্ধ ছিলেন তাদের মধ্যে আবারও একটি ঐক্যের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও এই ইস্যুতে তারা ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, যা একটি নবগঠিত দল হিসাবে এনসিপির জন্য বড় অর্জন। আমার মনে হয় এটি যেন সেই রাজনৈতিক দলগুলোকে আবার একত্রিত করছে যারা শেখ হাসিনার পতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই হামলা এনসিপির বিপ্লবী এবং আন্দোলনমুখী ভাবমূর্তিকে আরো শক্তিশালী করেছে। পরিস্থিতি এমন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল সেই বীরদের আজ সাজোয়া জানের ভেতরে ঢুকে গোপালগঞ্জ ছেড়ে চলে আসতে হলো। এই পরিস্থিতিকে এনসিপি তাদের উপর চাপিয়ে দেয়া বর্বরচিত হামলা হিসাবে উপস্থাপন করতে পেরেছে, যা দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং একটি শহীদ সদৃশ ভাবমূর্তি তৈরি করতে সাহায্য করেছে। এবার আসা যাক আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতি অনুগত সমর্থকদের দৃষ্টিকোণ। শেখ হাসিনার পতনের পর এই প্রথম বড় ধরনের সংঘাতে তাদের কি লাভ হলো? আমার পর্যবেক্ষণ হলো আওয়ামী লীগ সমর্থকরা এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তাদের মতে এনসিপি যতই শক্তিকামী কর্মসূচির কথা বলুক না কেন, গোপালগঞ্জে তাদের উপস্থিতি ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং উস্কানিমূলক। আমার মনে হয় এনসিপি হয়তো ইচ্ছে করেই একটা গোলযোগ বাঁধাতে চেয়েছিল এবং সেটাই তারা করেছে। এই ঘটনার মাধ্যমে শেখ হাসিনাপন্থী জনতা তাদের অপরিসীম অনুগত্য, প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিশোধ স্পৃহা প্রদর্শন করেছে। গোপালগঞ্জবাসী তাদের নেত্রী শেখ হাসিনার পতন সহজভাবে মেনে নেন। এই হামলার মধ্য দিয়ে বলা যায় তারা সেই প্রতিশোধটা নিল। সরকারের নতুন সেট আপ, যেখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিল, তাদের মোকাবেলা করেও আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী কোনোভাবে অবস্থান ছাড়েন। রীতিমতো যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতি প্রমাণ করেছে যে ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের কর্মী বাহিনী এখনো কতটা সংবদ্ধ ও শক্তিশালী। তারা দেখাতে পেরেছে যে প্রশাসনের প্রত্যক্ষ সমর্থন ছাড়াও তারা নিজেদের শক্তি দিয়ে যে কোনো নতুন বা বিপ্লবী শক্তির মোকাবেলা করতে সক্ষম। এটি তাদের কর্মীদের মধ্যে নতুন করে জোশ ও মনোবল ফিরিয়ে এনেছে, যা দীর্ঘ নীরবতার পর তাদের জন্য একটি বড় অর্জন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙার একটি পরিকল্পনা বা গুঞ্জন উঠেছিল বলে শোনা যাচ্ছে। এই ধরনের একটি খবর দেশের সাধারণ জনগণ মোটেও কিন্তু ভালোভাবে নেয়নি। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
আমার মনে হয় এমন উস্কানিমূলক বা অস্থিতিশীল কার্যকলাপের বিরুদ্ধে জনগণের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি হচ্ছে। ফলস্বরূপ আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি আগের থেকে বাড়ছে, কারণ মানুষ এখন যে কোনো মূল্যে শান্তি চায়। এই পরিস্থিতি ভবিষ্যতের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই হামলার পেছনে এনসিপির একটি সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মনে করি, বিশেষত একটি নতুন দল হিসাবে তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য। এনসিপি এই ঘটনা ঘটিয়ে একটি এক্সকিউজ তৈরি করতে চেয়েছে এবং তারা হয়তোবা সফল হয়েছে। আমার মতে এ ধরনের ঘটনা ঘটিয়ে এনসিপি দেখাতে চায় দেশের বর্তমান যে পরিস্থিতি সেটি নির্বাচনের অনুকূলে নেই। গোপালগঞ্জ এনসিপির উপর হামলা, সংঘর্ষ, এমনকি ৪৪ ধারা জারির মতো পরিস্থিতি তৈরি হওয়ায় তারা বলতে পারবে নির্বাচনী পরিবেশ এখন নেই। গোপালগঞ্জের এই পরিস্থিতি সারা দেশে ছড়িয়ে পড়বে না এর কোনো গ্যারান্টি নেই। এর মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন পিছিয়ে দেয়া বা বর্তমান পরিস্থিতিতে আরো অস্থিতিশীল প্রমাণ করার একটি সুযোগ তৈরি করতে পারে। আমার বিশ্লেষণ বলছে এখানে যাওয়াটাই হয়তো উস্কানি ছিল। এই মুহূর্তে ওখানে যাওয়ার বাস্তবতা তাদের ছিল না। এই কৌশল তাদের দুটি উদ্দেশ্য পূরণ করতে পারে। প্রথমত, যদি সরকার দ্রুত নির্বাচন দিয়ে দেয় তবে এনসিপি প্রমাণ করতে পারবে যে পরিবেশ অনুকূল নয়। দ্বিতীয়ত, যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করতে চায় তবে এই ঘটনা তাদের জন্য একটি যুক্তি হিসাবে কাজ করতে পারে। জামাত ইতিমধ্যে এনসিপির পক্ষ নিয়ে কর্মসূচি দিয়েছে। বিএনপি যদিও কোনো কর্মসূচি দেয়নি, তবে তারা নিন্দা বার্তা জানিয়েছে। এ থেকে বোঝা যায় রাজনৈতিক শক্তিগুলো এ বিষয়কে কেন্দ্র করে একমতে আসতে পেরেছে। বিএনপির বিষয়ে এনসিপির নানা অভিযোগ থাকলেও এই ঘটনার পর বিএনপি ছাড়া মাঠে খুব একটা কাবু করতে পারবে না এনসিপি, বিশেষ করে আওয়ামী লীগ দমনের বেলায়। এমন কথাবার্তাও কিন্তু বেশ শোনা যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিষয়ে নানা শিরোনামে খবর প্রচার করেছে। এর মধ্যে শেখ হাসিনার হোমটাউন উল্লেখ করে অত্র এলাকা এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগকে এক প্রকার ভিকটিম হিসাবে প্রকাশ করেছে, যা আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিকভাবে বেশ কার্যকর, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের ভূমিকার বিষয়ে। সব মিলিয়ে গোপালগঞ্জের এই ঘটনা উভয় পক্ষকেই তাদের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সাহায্য করেছে। নবগঠিত এনসিপি একদিকে যেমন নিজেদেরকে নির্যাতিত এবং আন্দোলনমুখী শক্তি হিসাবে উপস্থাপন করে দ্রুত পরিচিতি ও সমর্থন আদায় করতে পেরেছে, তেমনি অন্যান্য বিরোধীদের সাথে নতুন করে ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে শেখ হাসিনাপন্থী আওয়ামী লীগ সমর্থকরাও তাদের সাংগঠনিক শক্তি এবং কর্মীদের মনোবল প্রদর্শন করতে পেরেছে। একই সাথে অস্থিতিশীলতার গুঞ্জনের বিপরীতে জনগণের শান্তি চাওয়ার প্রবণতা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি বাড়াতেও কিন্তু সাহায্য করেছে, যা তাদের ভবিষ্যতের জন্য ইতিবাচক। আমার প্রশ্ন হলো, এই ঘটনা কি দেশের রাজনীতিতে আরো সংঘাতের দিকে ঠেলে দেবে নাকি নতুন কোনো মেরুকরণের জন্ম দেবে? এই সংঘর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? আপনার কি মনে হয় এই ঘটনা কোন পক্ষ বেশি লাভবান হয়েছে? আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।